দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, সমসাময়িক বিষয় নিয়ে পরে আলোচনায় যাব অতিথিদের সঙ্গে। পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে। বড় বাসের জন্য 2400, মাঝারি ট্রাকের জন্য 2800, কার এবং জিপের জন্য 750 এভাবে নির্ধারিত হয়েছে। বহুল আলোচিত পিকে হালদারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত চেয়েছে সরকার। এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত, তবে এই জন্য সময় লাগবে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় হাই কমিশনার। তাকে সেখানে আরও 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আলোচিত বিষয়টি, বৈশ্বিক মন্দার মধ্যেও দেশের দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলেছেন প্রধানমন্ত্রী। আজকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি বলেছেন যে মানুষের মুখে হাসি ফোটাতেই তিনি দেশে ফিরেছিলেন। দিনের খবরের পাশাপাশি আগামী নির্বাচন কিভাবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান নানা জল্পনা কল্পনা নিয়ে আজকে আলাপ করব। আজকে স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। শুরুতে পরিচিত হব। রয়েছেন শামা ওবায়েস, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, তিনি রাজনৈতিক বিশ্লেষকও, স্বাগত আপনাকেও জনাব সুভাষ সিংহ রায়। আমরা সরাসরি আলোচনাতেই যাই। দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, সরকার নানা মেজার নিয়েছে। এই পরিস্থিতিতে নানা ধরনের উদ্যোগ নেওয়া সত্ত্বেও আপনি বাজার চিত্র বা সামগ্রিক অবস্থা কিরকম দেখছেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্রের ক্ষমতা থেকে যায় তখন চালের দাম ছিল 16 টাকা 17 টাকা। এখন চালের দাম 60 টাকা 70 টাকার উপরে। আজকের পেপারে আছে যে আবার চালের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তেলের দাম অলরেডি বাড়ছে, তেল এনাফ ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম তো বেড়েছে আগে। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী, আমি খুবই দুঃখের সাথে বলতে চাই দেশের নাগরিক হিসেবে, হয় প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্যটা মানুষ দিচ্ছে না, ওনার চারপাশের লোকজন ওনাকে একটা কুঠুরির মধ্যে রাখছে, অথবা উনি জেনেও না জানার ভান করছেন। কারণ যখন আমরা শুনি যে বেগুনের দাম যখন বাড়ে তখন আমরা কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খাবো, যখন আমরা শুনি যে রাস্তায় ট্রাফিক, তাহলে এত গাড়ি বের হয় কেন? হ্যাঁ, 2-3টে গাড়ি নিয়ে আপনারা বের হন কেন? কিন্তু ট্রাফিকের সমস্যাটা তো বিরাজমান, এটাতে সমাধান কেউ করতে পারছে না। তো বেগুনের জায়গায় অন্য সবজি দিয়ে খাওয়াটা তো সমাধান নয়। তো এখন এইটা যখন আমরা শুনি রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে, তখন মনে হয় যে জনগণের অবস্থা, জনগণের অর্থনৈতিক অবস্থা, জনগণের সামাজিক অবস্থা নিয়ে তামাশা করা হচ্ছে একটা। এবং সেই জন্যই আমরা মনে করি যে আমরা যখন টিসিবির লাইন দেখেছি টিসিবির লাইনে কিন্তু মানে দরিদ্রর চেয়ে বেশি নিম্ন মধ্যবিত্ত মহিলারাও দাঁড়িয়েছিল, এবং তারা নিজের মুখ থেকে, কারণ মধ্যবিত্তরা তো ভিক্ষা চাইতে পারে না, নিম্ন মধ্যবিত্তরা তাদের আয় নাই। কোভিডের কারণে অনেকেরই কিন্তু পারিশ্রমিক আপনার 50% কমে গেছে, স্যালারি 50% কমে গেছে। এই বাস্তবতায় টিসিপি লাইনে কিন্তু আমরা ভালো ভালো ফ্যামিলির মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকজনকে দাঁড়াতে দেখেছি। প্রশ্ন যুক্ত করে দিতে যাচ্ছি যে বাস্তবতার কথা যেহেতু আপনি বললেন, করোনা পরিস্থিতি গেছে, একই সঙ্গে এখন একটা গ্লোবাল ক্রাইসিস, তার মানে ইউক্রেন যুদ্ধ, সেটা সামগ্রিকভাবে অনেক দেশের উপরে ইম্প্যাক্ট করেছে, কারণ সাপ্লাই লাইন হ্যাজ বিন ডিসরাপ্টেড এবং অনেক কিছু প্রকিউর করা যাচ্ছে না। এগুলোর উপরে কিছু কারণ হিসেবে সরকার তুলে ধরছে। সেটা আই ওয়ান্ট টু মেনশন দ্যাট ইউক্রেন যুদ্ধের আগেই আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি শুরু হয়েছে। আমাদের গত বছরও তেল আর গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গত বছর ইউক্রেন যুদ্ধ ছিল না, তাহলে তখন কেন বাড়ানো হয়েছে? আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রজেক্টে 23% বাড়ানো হয়েছে। কুইক রেন্টালের যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কি কত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা নিয়ে সন্দিহান আমরা, কারণ যেটা কাগজে কলমে বিদ্যুৎ মন্ত্রী বা প্রধানমন্ত্রী বলছেন সেইটা কিন্তু বাস্তবে আমরা যখন গ্রামে যাই, প্রধানমন্ত্রী বলেছেন গ্রামে গিয়ে দেখেন কত উন্নয়ন। আমি আমার গ্রামে যখন যাই মাঝে মাঝে বিদ্যুৎ আসে। তো এখন ইউক্রেন যুদ্ধের উপর সব কিছু চাপিয়ে দিলে তো হবে না। এখানে আমরা মনে করি যে প্রত্যেকটি প্রতিষ্ঠান যেহেতু ধসে পড়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুর্নীতি চলছে, সেই কারণে এই দুর্নীতির প্রভাবটা গিয়ে পড়ছে জনগণের ঘাড়ের উপরে, এবং জনগণকে সেটা ভর্তুকি দিতে হচ্ছে। এটাই বাস্তব। জনাব সুভাষ সিংহ রায়, মানে বিভিন্ন অনিয়ম এবং ব্যবস্থাপনাগত ত্রুটির একটা সামগ্রিক কালেকটিভ একটা ইম্প্যাক্ট বাজারে পড়েছে এবং সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার যতই বলুন না কেন নিয়ন্ত্রণে আছে, আসলে বাস্তব চিত্র এমনটি নয় বলছেন শামা ওবায়েস। আপনি যখন শিরোনাম পড়ছিলেন, একটা শিরোনাম ছিল
আজকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমি শুধু একটা বিষয় এখানে যোগ করব। 1981 সালে 17 মে তিনি যখন ফিরে আসেন, তার 5 দিন আগে 11 মেতে নিউজউইক পত্রিকার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল আজকের প্রধানমন্ত্রীর। তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এত বিপদ জেনেও দেশে যাচ্ছেন কেন? কেননা তখন বাংলাদেশে একটি কমিটি করা হয়েছিল, শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি। দেশের পরিস্থিতি কেমন ছিল সেটার এখন এই স্বল্প সময়ে আমি বর্ণনা নাই করলাম। মাননীয় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি উত্তর দিয়েছিলেন, আমি বিপদ জেনেই দেশে যাচ্ছি, কেন মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। কারণ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে আমি জনগণের পাশে আমি দাঁড়াতে চাই, তাদেরকে নিয়ে আমি লড়াই করতে চাই। তো সেই কথা মনে পড়লো আজকে। একটা কথা বলি, শামা আহমেদ আপা অনেকগুলো বিষয় একসাথে উপস্থাপন করেছেন এবং বেশ ভালোভাবে উপস্থাপন করেছেন। আমি যদি একটু তাকাই আশেপাশের দিকে, তাহলে আমরা কী চিত্র দেখব? বোতলজাত সয়াবিন তেলের নিয়ে অনেক তেলেস্মাতি হয়েছে, এটা নিয়ে বলবার কিছু নাই। কেননা ব্যবসায়ীরা মানে সর্বশ্রেণীর ব্যবসায়ীরা নানান রকম ফন্দি বিক্রি করেছে, এটা স্বীকার করতেই হবে। কিন্তু 198 টাকার মূল্য হওয়ার পরও আপনি যদি আশেপাশে তাকান, ভারতে এখন বাংলাদেশের মুদ্রা যদি হিসেব করেন 224 টাকা হচ্ছে 1 লিটার সয়াবিন তেলের দাম। আপনি যদি পাকিস্তানে দেখেন 238 টাকার ওপরে, আপনি যদি নেপালে দেখেন নেপালে 214 টাকার উপরে। প্রোডাক্ট স্পেসিফিক বলে আমরা শেষ করতে পারবো না, আমি কালেক্টিভলি সবকিছুর উপরে বলেছেন, কমেন্ট করেছেন। ব্যাপারগুলো সারা বিশ্বের অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন এবং আজ থেকে 15 বছর আগে 20 বছর আগে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি সারা বিশ্বব্যাপী ছিল, এখনকার পরিস্থিতি কিন্তু তার অনেক বিপরীত চিত্র আমরা দেখতে পাবো। আপনি নিউ ইয়র্ক বাজার থেকে শুরু করে সারা পৃথিবীতে বাজার ব্যবস্থাপনা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের এটা অর্থনৈতিক যদি আপনি হিসেব করেন, বাংলাদেশের যেটা আপা যেটা বললেন যে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমেছে কিংবা তাদের চাকরির বাজারের অবস্থা বলছেন, এ কথাগুলোকে আমরা কিন্তু গণমাধ্যমে শুনি এবং পণ্ডিতজনের কারো কারোর লেখায় আমরা দেখি, তথ্য দিতে দেখি, তথ্যসূত্র দেন না। আমার হাতে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আছে 2022 সালের এপ্রিল মাসে। সেই রিপোর্টটা হচ্ছে শিরোনাম বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স অ্যামিড গ্লোবাল আনসার্টিনিটি। 2022 সালে এপ্রিল মাসের সর্বশেষ রিপোর্ট। সেই রিপোর্ট বলছে 2021 সালে 2020 সালের তুলনায় বাংলাদেশের দারিদ্র্য কমেছে 0.6%। অথচ আমরা 2 কোটি, 2.5 কোটি, 4 কোটি কারো করে বলতে শুনেছি যে বাংলা দারিদ্র্য সীমা নিচে চলে গেছে। সত্যি সত্যি আপনি যদি নির্মমভাবে হিসেব করেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে আপনি বাংলাদেশের মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে এটা আপনি স্পষ্ট করে দেখতে পাবেন। শামা আহমেদ, আপনি একটু আসছি আপনার কাছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে, উনি বলছে দারিদ্র্য কমেছে, কিন্তু অনেক থিঙ্ক ট্যাঙ্করা বলেছে যে কিছু নব্য দরিদ্র তৈরি হয়েছে এর মধ্যে, আপনাদের অ্যানালিসিস কি বলে? আপনারা কি অবশ্যই আমাদের অ্যানালিসিস তো বিশ্বের যে অ্যানালিসিস, আমাদের অর্থনীতিবিদদের যে অ্যানালিসিস, সেখান থেকেই আমাদের অ্যানালিসিসটা নেওয়া। যেটা আমরা দেখি যে করোনার পরে, বিশেষ করে করোনার এই 2 বছরের পরে আমার দরিদ্রের সংখ্যা বেড়েছে, অনেক প্রবাসীরা চাকরি হারিয়ে দেশে ফিরেছে, সেটা একটা সংখ্যা আছে। এখানে যারা আমাদের জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর একটি বিশাল অংশ, যেটা আমি ইতিমধ্যেই বলেছি, যে তাদের যেহেতু যারা চাকরি হারিয়েছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা হারিয়েছে, দরিদ্রের সংখ্যা অবশ্যই বেড়েছে। সেই সিপিডির সেদিন বলেছে যে প্রতি 4জন যুবকের মধ্যে একজন বেকার, এবং প্রতি 4 জন শিক্ষিত যুবকের মধ্যে বেকারত্বের সংখ্যা আরো বেশি। আপনি যত বেশি শিক্ষিত তত বেশি বেকারত্ব বেশি। কারণ তার মানে অন্তত 20 থেকে 22 লাখ শিক্ষিত। হ্যাঁ, তার মানে এটা আমাদেরকে কি বোঝায়? এটা বোঝায় যে যেহেতু দেশে নতুন কোনো আপনার ইন্ডাস্ট্রি হচ্ছে না, নতুন কোনো শিল্প হচ্ছে না, গড়ে উঠছে না, মানুষের চাকরি বাকরির সুযোগও কমে যাচ্ছে এবং শিক্ষিত যুবকের সংখ্যা বাড়ছে। আপনি
যদি দেখেন যে সরকারি চাকরির যে অবস্থা, তা সরকারি যে চাকরিগুলো বিভিন্ন খাতে হয়, সেখানে আমরা দেখি যে একেবারেই দলীয় মানে আনুগত্য ছাড়া, এবং যে ব্যক্তিটি চাকরি পাবে সেই ছেলেটি এবং মেয়েটির ফ্যামিলি প্রত্যেকের আওয়ামী লীগ করে, সেইটা এনশিওর করার পরে ওই ব্যক্তিটির চাকরি হয়। তো সেই রকম বাস্তবতায় কিন্তু অবশ্যই বেকারত্ব বাড়ছে। আজকে আমাদের ইকোনমিটা একটা বাবলের উপর দাঁড়িয়ে আছে। এটা এই বাবলটা, এই বেলুনটা যে কোনো সময় ফুটো হতে পারে। দ্যাটস এ ভেরি সিগনিফিকেন্ট স্টেটমেন্ট, যেটা বাবলের মতো দাঁড়িয়ে আছে। এবং দেখেন যে আজকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, আজকে কিন্তু ডলার, গতকালকে আপনার টাকার মূল্যমান 80 পয়সা কমানো হয়েছে। আজকে মানে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে 102 টাকার উপরে উঠে গেছে, 102 টাকার রেট উঠেছে। তার মানে ডেভ্যালুয়েট হয়েছে। এই ধরনের ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। অর্থনীতিবিদরা মানে রাজনৈতিক প্রতিপক্ষের এক ধরনের বিশ্লেষণ তো থাকবেই, এবং সেটা সরকারের অনুকূলে কখনোই যাবে না। কিন্তু কিছু ইকোনমিক অ্যানালিস্ট যারা আছেন, আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কথা বা এই ধরনের লিখিত এক প্রজেকশন দিলেন, কিন্তু এই সময় যে আলোচনাগুলো হচ্ছে সেখানে কিছুটা স্ট্রেইন তৈরি হয়েছে কিনা অর্থনীতিতে? আমি গুণীজনদের যে কথা, সেই কথা অনেক সময় কিন্তু তাল খুঁজে পাই না। আপনার নিশ্চয়ই মনে আছে এই পদ্মা সেতু নিয়ে কত মন্তব্য এই গুণীজনরা দিয়েছেন, একেবারে মন্তব্যের পর মন্তব্য। এবং সেই টিআইবি থেকে শুরু করে সেন্টার ফর পলিসি ডায়ালগ থেকে শুরু করে সবাই বলেছিলেন এই পদ্মা সেতুর সাথে একেবারে সরকারের উচ্চ মহল জড়িত, এমনভাবে ইঙ্গিত করেছিল যেন সরকারের প্রধান থেকে শুরু করে সবাই জড়িত। তা কানাডার আদালত প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের এই পদ্মা সেতুতে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই। যদিও আগে বলা হয়েছিল যে যেই টাকা বরাদ্দ হয় না সেই টাকা দুর্নীতির সুযোগটা কোথায়, পরে বলা হলো দুর্নীতির অভিলাষ। অনেকগুলো পণ্ডিতজনেরা কেউ কিন্তু এই কথাগুলো বলেন, সেই কথা কিন্তু পরবর্তীতে যখন কার্যকরী হয় না তখন কোন তারা বলেন না যে আমরা এই কথাটি ভুল বলেছিলাম, কিন্তু আমাদের অনুমান ঠিক ছিল না। আমি এখনও বলছি, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটি আমি উল্লেখ করেছি, এবং সেটা আমার কাছেই পুরো এই 22 পাতা রিপোর্টটি রয়েছে, এবং তারা খুব স্পষ্ট করে বলেছে। এবং বাংলাদেশের আশেপাশে যারা তাকান না, চোখ বন্ধ করে থাকেন, তারা আসলে বাংলাদেশকে চিনবেন না। বাংলাদেশের যে বিপুল সম্ভাবনার দেশ, এই গত 13 বছরে বাংলাদেশের যে অভাবনীয় উন্নতি ঘটেছে সেটা কিন্তু বিস্ময়কর। এই কোভিডকালীন সময়ে এই আপনার টেবিলেই অনেকে বলেছিলেন যে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, বাংলাদেশের মানুষ কোভিডে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় পড়ে থাকবে, এবং বাংলাদেশে অর্থনৈতিক সংকট দেখা দেবে। বলেছিলেন যে গার্মেন্টসের মালিকদেরকে কেন এত বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে, কত রকম কথা তো এসেছে। কিন্তু 1,78,000 কোটি টাকার যখন প্রণোদনা দেওয়া হয়, তার প্রথমে দেওয়া হয় গার্মেন্টসের মালিকদের 5,000 কোটি টাকা, একেবারে প্রথমে, যাতে বেতন ভাতা দিতে পারে। তখন অনেকে নাক ছিটকানো ভাব করেছিল, কিন্তু তারা যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিংবা অর্থ ব্যবস্থাপনা বোঝেন না সেটা প্রমাণিত হয়েছে। কেননা আজকের বাংলাদেশের যে পরিস্থিতি, অন্য অনেক দেশ তারা কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়েছে, তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। আজকে আমাদের গার্মেন্টস শিল্পকে দেখিয়েছে, এই আমাদের সর্বশেষ যে রিপোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা 1.5 গুণ রপ্তানি করেছি। এটা কি সম্ভব? বেড়েছে। এটা কি সম্ভবত যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগটি না নিতেন? এবং আমাদের কৃষি অর্থনীতি এত দারুণভাবে জাগিয়ে তোলা হয়েছে যে করোনাকালীন সময় একেবারে 2 কোটি মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে। তো এই যে বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, আপনি গ্রামে গঞ্জে যদি কাজের মানুষ খুঁজতে যান কিংবা মজুরি হিসেবে নিতে চান, সেখানে কিন্তু লোকের সংকট আছে, পাওয়া যায় না, এটা কিন্তু বাস্তবতা। সেই জায়গায় আপনি যদি এখন বলতে চান বাংলাদেশ গরিব হয়ে যাচ্ছে, এটা তাদের মনে গরিব। আমি সমাবেদের কাছে মন্তব্য নিব যে অর্থনীতি ব্যবস্থাপনার কথা যেহেতু আসলো, দেখেন যে কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো যে মানে একটা অব্যবস্থাপনার শিকার হয়ে এই যে প্রচুর পরিমাণে ঋণ দেওয়া হয়েছে এবং সেই ঋণগুলো নানাভাবে লুটপাট হয়েছে, নানা পকেটে চলে গেছে, এগুলির কনসিকুয়েন্স আমরা দু একটা ঘটনাতে এখন দেখতে পাচ্ছি, যেমন পিকে হালদারের ঘটনাটি চলে এসছে। এখানে কি প্রমাণ হয় না যেন আজকে এটা আনার্থ হচ্ছে যে না উনি এই পরিমাণ টাকা লোপাট করেছেন, দুদকের তদন্তে বের হয়েছে, কিন্তু তখন তো এই ঘটনাগুলো ঘটেছে, সেই সময় ফাইন্যান্সিয়াল মনিটরিং বা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট অথবা ম্যানেজমেন্টটা কেমন ছিল? যদি থাকতো তাহলে তো এই ঘটনাগুলো ঘটতো না। এরকম তো আরো অনেক ঘটনা। আমি একটা কথা জিজ্ঞেস করি, মানে আমার জানি না আমার উচিত হবে কিনা সঞ্চালকরা কোনো প্রশ্নের মুখে কিংবা প্রশ্ন করা।
আমি আপনাকে বলি, এই যে ব্যাড ব্যাংকস নামে একটি বই আছে, আপনি গুগলসে সার্চ করে দেখবেন, এই বইয়ের কপি নিশ্চয়ই আমি অনেক আগের থেকে পড়েছি। সেই বইতে সারা পৃথিবীতে যতগুলো মানে কেলেঙ্কারি, সব কেলেঙ্কারি কেস স্টাডি তুলে ধরা হয়েছে। তো এগুলো কি এমনি এমনি হয়েছে? এবং সারা বাংলাদেশে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে হয়েছে। অর্থনৈতিক স্ক্যান্ডালগুলো কমন আপনি বলতে না, কমন না। অর্থনৈতিক ব্যবস্থাপনা যত চ্যালেঞ্জের মুখে তখনই পড়ে যখন ক্যানভাসটা বড় হয়। আপনি যখন অর্থনৈতিক অবস্থা যখন খুব ভালো হয় তখন কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ সামনে থাকে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি সাইফুর রহমান সাহেব যে কথাটি বলতেন যে দারিদ্র থাকা ভালো, কারণ দারিদ্র থাকলে বিদেশি সাহায্য পাওয়া যায়। বাংলাদেশ তো সেই কনসেপ্ট এখন নাই। বাংলাদেশ এখন এমন জায়গায় পৌঁছেছে, এখন আমরা দাতা দেশ বলা হয় না, নিশ্চয়ই আপনি কি ভালো করে জানেন, উন্নয়ন সহযোগী বলা হয়। অতএব উন্নয়নের জায়গাটা কিন্তু বিস্ময়কর। অতএব সেই জায়গাতে আপনার সেই জায়গায় কাজ করতে হবে। কোন জায়গায় প্রান্তিক বিচ্যুতি আছে, কোন জায়গায় ব্যবস্থাপনা ত্রুটি আছে, এইগুলো নিয়ে কথা চিহ্নিত করতে হবে। সামাবায় এত স্থূল চিন্তা নিয়ে আপনারা কিভাবে দেশ চালান দাদা? শুনেন, আপনি যদি মনে মনে খুশি হন যে এই যে বিশিষ্টজনরা যেটা বলছে সেটা ডিফাই করে আপনাদের উন্নয়ন আকাশে চুম্বি উঠে গেছে, সেটা দুঃখজনক। প্রমাণ হয় নাই। আপনার 10 বছর পরের কথা চিন্তা করেন, যখন ওবায়দুল কাদের সাহেব অলরেডি আপনাদের সাধারণ সম্পাদক নিজেই আমাদের ফরিদপুরে গিয়ে বলে এসছেন যে আওয়ামী লীগ করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। গত 15 বছরে 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে, 15 বছর ওনারা ক্ষমতায়। আচ্ছা, এখন তারপরে বাস্তবতা হচ্ছে যে এই যে পিকে হালদারের কথা আপনি বললেন, পিকে হালদার যে টাকা পাচার করেছে বা পিকে হালদারকে সহযোগী যারা, এটা কি তো একটা শিশুও বুঝবে যে সরকারি দল বা সরকারের মদত ছাড়া এত হাজার কোটি টাকা পাচার সম্ভব না। আমি কি ইচ্ছা করলে টাকা পাচার করতে পারবো? এটা কি সম্ভব? এটা একটা শিশুও বুঝবে। এখন এই বাস্তবতায় যে আমরা বিএনপি কি দাবি করেছে যে শুধু পিকে হালদার না, পিকে হালদারের পিছে কারা আছে, সামনে কারা আছে, সবাইকে ধরতে হবে। এই যে আপনারা এই যে ওনাদের যে ধরা পড়ে, এই যে সম্রাট, তারপরে ওই যে বদি ইয়াবা ব্যবসা করে, এই যে বিভিন্ন, এদেরকে কি দুদক এদের হিসাব নিয়েছে কখনো? এই যে এমপিরা প্রতি বছর তাদের তাদের ব্যাংক ব্যালেন্স যে ডাবল ট্রিপল হচ্ছে, দুদক কখনো এই হিসাব নিয়েছে? এই যে বিনা ভোটে 2018 সালে যে এমপিগুলো হয়েছে আওয়ামী লীগ থেকে, এদের হিসাব, এদের আপনার অর্থের হিসাব দুদক নিয়েছে, সরকার নিয়েছে? এগুলা বলে তো ভাই শেষ করা যাবে না। শুধু রূপপুরের কথা বলি, রূপপুরের পাওয়ার প্ল্যান্টের মতো পাওয়ার প্ল্যান্ট পৃথিবীর বহু জায়গায় হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। ইউরোপ আমেরিকায় এটার খরচ পড়ে $3 to $4 বিলিয়ন, ম্যাক্সিমাম $5 বিলিয়ন খুব বেশি হলে। আমাদের এখানে অলরেডি শুরুই হয় নাই, অলরেডি $15-16 বিলিয়ন এটার খরচ, প্রজেকশন কস্ট হয়ে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? রূপপুর বালিশের গল্প তো আমরা সবাই শুনেছি, ফেমাস। আমাদের 35 লাখ টাকার পর্দা ফরিদপুরের সবাই শুনেছে। এখন এইগুলো তো আপনার এগুলো অ্যাড করেই তো জনগণের টাকা, তো এই 11 লাখ কোটি টাকা তো জনগণের টাকা যে পাচার হয়েছে। এই পিকে হালদারের টাকা দিয়ে তো, টাকা যদি আজকে দেশে থাকতো তাহলে তো আমাদের জনগণের এই না খেয়ে মরতে হয় না। আপনার পত্রিকায় দেখেননি যে একটা খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র অভাবে তাড়নায় এসে আত্মহত্যা করেছে? কিসের উন্নয়ন? 2022 সালে একটা যুবক যদি অভাবে তাড়নায় আত্মহত্যা করে তাহলে কিসের উন্নয়ন? অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন দাদা, এই আমরা সবসময় ডেভেলপমেন্ট পার্টনারই বলি, উন্নয়ন সহযোগী ইটস এ ডিপ্লোম্যাটিক টার্ম, ওকে? আমাদের যারা উন্নয়ন সহযোগীরা আছে তারা জানে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর যেসব ডাটাগুলো এখন আসছে। আপনাকে একটা কথা বলি, আমরা যে লোনগুলা সরকার নিয়েছে, চাইনিজ লোন আছে, রাশিয়ান লোন আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন, এই লোন যেই হাই ইন্টারেস্ট রেটে আছে, এই লোনগুলো কিন্তু আমরা এখনো পরিশোধ শুরু করি নাই। যখন পরিশোধ শুরু হবে তখন এই লোনের বোঝা কিন্তু আমাদের দেশের মানুষের উপর পড়বে। দ্যাটস এ ভেরি সিরিয়াস কোশ্চেন। ডেট সার্ভিসিং যখন শুরু হবে, হয়তো গ্রেস পিরিয়ড পার হয়ে 2-4-5 বছরের মধ্যে যখন শুরু হবে, হ্যাঁ, এই সার্ভিসিং, তখন অবস্থাটা কি হবে? ওই জন্যই অনেকে আতঙ্ক বা ভয় পান যে শ্রীলঙ্কায় যে বড় বড় মেগা প্রজেক্টস হয়েছে তখন তো তাদের এই ডেট সার্ভিসিং করতে গিয়ে তারা একটা বেকায়দার মধ্যে পড়েছে। আমাদের এখানে এই আলোচনাগুলো কোনো না কোনোভাবে আসছে, যদিও সরকার এটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিভাবে এটাকে মানে এই কমফোর্টেবিলিটি আমরা বজায় রাখতে পারবো কিনা সেটা নিয়ে আলোচনা। আমি আবার বলি, আমাদের জাতীয় নেত্রী
কে সামনে রেখে এই প্রশ্ন করি। বেগম খালেদা জিয়া বলেছিলেন না এই সরকার পদ্মা সেতু করতে পারবে না, বলেছিলেন না? না না, বলেছিলেন তো। তা সে কথা কি বাস্তবায়ন ঘটেছে? সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল এবং সরকার প্রধান সেটা দেখিয়েছে যে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে কিভাবে পদ্মা সেতু করা যায়। বাংলাদেশের যদি রাজনৈতিকভাবে জঙ্গিবাদের মদতে না দিতেন বলছি, এবং আমি ইঙ্গিত করে বলছি, না দেওয়া হতো, তাহলে বাংলাদেশের আজকে মেট্রো রেল আপনার এই এনটিভির সামনে দিয়ে অনেক আগেই মানুষ চড়ে যেত। কেননা হলি আর্টিজানের ঘটনায় টার্গেট করেই এই জাপানি ইঞ্জিনিয়ারদেরকে হত্যা করা হয়েছে, ইতালির নাগরিকদের হত্যা করা হয়েছে, যাতে গার্মেন্টস ব্যবসার ক্ষতি হয়, ভারতীয় নাগরিকদের ক্ষতি করা হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করবার জন্য। তো এগুলো তো আমরা দেখেছি। অর্থাৎ বলি আমরা বটে, বাংলাদেশের কিছু কিছু বক্তব্য যখন আসে তখন আমার কাছে মনে হয় যে একই কথা শুনি আজি মন্থরার মুখে, অদ্ভুত অদ্ভুত সব যুক্তি। বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে এই সরকার চীন থেকে 2টা ডুবোজাহাজ কিনেছে, পানিতে ডুবে গেছে। তো আমি যদি সামনে থাকতাম ম্যাডামকে প্রশ্ন করতাম যে ম্যাডাম, ডুবোজাহাজ কি পানিতে ডুবে থাকে নাকি আকাশে ওড়ে? কথাগুলো অনেকগুলো বলা যাবে। আমি তো এখনও জোর দিয়ে বলছি, বাংলাদেশের এই ডিবেটটা আমি করতে চাই যে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা কত বেড়েছে। আসুন তথ্যপত্র নিয়ে কথা বলি। সে জ্ঞানী গুণীজনদের সাথেও আমি কথা বলতে রাজি আছি, আমি ডিবেট করতে রাজি। না না, আমি ওবায়দুল কাদের কথা নিয়ে কথা বলছি না এখানে। রাজনৈতিক নেতাদের বক্তব্য দিলাম না। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ডুবোজাহাজ কিনেছে, পানিতে ডুবে গেছে। না না, বলি না না না, আরে বেগম খালেদা জিয়া তো আরো অনেক উপরে, আরো উপর করে। তা সেই যে এই যে ব্যাপারটি, এটা আমার কাছে খুব মাঝে মাঝে খুব অবাক লাগে। যেই দেশে ফসলের জাত উৎপাদনে প্রথম হয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতে, যে দেশে পাট রপ্তানিতে এই সরকারের আমলে প্রথম হয়েছে বাংলাদেশের উন্নয়নকে আপনি খাটো করে দেখছেন কেন? আপনি কেন বাংলাদেশের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিংবা কল্পনা করছেন বাংলাদেশ যদি খারাপ অবস্থায় যায় তাহলে আপনাদের উন্নতি হবে? এটা ভাবছেন কি করে? হবে কি তাতে? এটা কি তাই মনে হচ্ছে? এই যে হঠাৎ করে শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ হলো, আপনারা কিন্তু একেবারে ভাষণ দেওয়া শুরু করলেন, অবস্থা এমন হবে শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে। আপনি কি শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে কথা আপনি গভীরভাবে বিশ্লেষণ করেছেন? শ্রীলঙ্কার পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, কোথায় আকাশ কোথায় পাতাল। মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে এই কথাগুলো। এবং জাতীয় নেতারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন জ্ঞানী মানুষ এবং শিক্ষক মানুষ, তিনি কীভাবে এই কথাগুলো বলেন আমার কিন্তু মাথায় ঢোকে না। আমার কাছে খুব অবাক লাগে যে অর্থনীতি সম্বন্ধে সামান্য ধারণা থাকলে এগুলো বলে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই, তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন এই সরকারের আমলে, এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার একটি আলোচনায়, তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এটা জানার পরও আপনি গতবার আপনার কাছে আমি যা চেয়েছিলাম তার দ্বিগুণ আপনি দিয়েছেন। এই জন্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, ঠাকুরগাঁওবাসী কৃতজ্ঞ থাকবে। বাংলাদেশের উন্নয়নের ধারণা ওই জায়গাটাই। অতএব সেই উন্নয়নের ধারণা আপনি যদি তুলনা করেন বিএনপির সাথে বিএনপি, তাহলে অন্য আলোচনা। আপনি যদি তুলনা করেন অন্য কোনো প্রেক্ষাপট নিয়ে, আমার কাছে কিন্তু অবাক লাগে বিষয়টি। আপনি যেই দেশের ধান চাল উৎপাদনে সারা পৃথিবীতে এখন তৃতীয়, আপনি চিন্তা করতে পারেন দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে মাত্র 1 কোটি মেট্রিক টন দানাদার শস্য উৎপাদিত হতো। সেই দেশ এখন প্রতি বছর 1% করে জমি করছে, 4 কোটি মেট্রিক টনের দানাদার শস্য উৎপাদিত হয়। মানে বিস্ময়ের তো সীমা নেই এখানে। প্রতি বছর 1% জমি কমছে, এটা খুব উল্লেখযোগ্য ঘটনা। আসছি আপনার কাছে শামা ওবায়দ, আপনারা যে সমালোচনাগুলো করছেন, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা ক্ষমতায় আছেন তারা মনে করেন যে এগুলো সব কিছু ক্ষমতায় যাওয়ার একটা বাহানা, অযথায় নিন্দা করছেন। দেশ অনেক অগ্রগতি করেছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, শুধুমাত্র আপনাদের টার্গেট হচ্ছে 2023 সালের নির্বাচনের মাধ্যমে কীভাবে ক্ষমতায় যাবেন, এগুলোই ওনারা রাজনৈতিকভাবে বলতে চান। আপনারা কীভাবে রেসপন্ড করবেন? দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা উনি অনেকবার করে বললেন। গত 3 টার্মে তো ওনারা ক্ষমতায় আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো সিনে নাই, ওনাকে একটা মিথ্যা মামলায় ওনারা আটকে রেখেছেন। তা এখন ওনারা 3 টার্মে কি করলেন সেটা হচ্ছে কথা। এবং এদেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই যে বিএনপির অবস্থান খুবই পরিষ্কার। বিএনপি 23 সালের নির্বাচনে তো যাওয়ার প্রশ্নই ওঠে না, এবং বিএনপি চায় যে এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক। আপনার সব প্রবলেমের
গোড়ায় যেতে হবে। গোড়াটা হচ্ছে যখনই কোনো একটা অকার্যকর সংসদ থাকে, যখনই বিনা ভোটে নির্বাচিত এমপিরা থাকে, যখনই মানুষ ভোট দিতে পারে না, অগণতান্ত্রিক সরকার থাকে, তখনই কিন্তু এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়। বিআইডব্লিউটিসিতে হাজার কোটি টাকার দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানে হাজার কোটি টাকার দুর্নীতি। নির্বাচন কমিশন একটা কমিশন যে নির্বাচন করবে, ভালো নির্বাচন দিবে বলে আমরা আশা করি, সে নির্বাচন কমিশনেও দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। আপনার যতক্ষণ পর্যন্ত এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এদেশে, এবং আমরা ভীত এবং সন্তুষ্ট, কারণ আওয়ামী লীগ, সুভাষ তো সারা জীবন ক্ষমতায় থাকবে না। পৃথিবীর ইতিহাস সেটা বলে না কোনো দল বা কোনো ব্যক্তি সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না। একদিন না একদিন তাদের ক্ষমতা থেকে যেতে হবে, এবং বাংলাদেশের জনগণই তাদেরকে ক্ষমতা থেকে নামাবে। সেটা আমরা আশা করছি যে ভোটের মাধ্যমে হবে, সুষ্ঠু ভোটের মাধ্যমে হবে। যদি হয় তাহলে আমি তো ব্যক্তিগতভাবে এই দেশের নাগরিক হিসেবে ভীত এবং সন্তুষ্ট, কারণ ওই ঋণের বোঝা তো আমার ঘাড়েও এবং আমার ছেলে মেয়েদের ঘাড়েও পড়বে। আজকে যারা ওনার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই ফেইল্ড ইকোনমি কিন্তু তাদের ফেস করতে হবে, এই অর্থনীতির বোঝা কিন্তু তাদেরকে ফেস করতে হবে। তাহলে শ্রীলঙ্কা হোক, এটা আপনি চান না? অবশ্যই না। আমি এই দেশের নাগরিক হিসেবে আমি কেন চাইবো শ্রীলঙ্কা? না, এটা ওনারা শুনেন, আওয়ামী লীগের আপনারা খুশি হবেন নাকি শ্রীলঙ্কা হলে? আওয়ামী লীগের তো খেদ। আমি এই দেশে বাস করি না, আমি এই দেশের নাগরিক না, আমি এই দেশে থাকি না, আমি কেন চাইবো যে এই দেশ শ্রীলঙ্কা হোক? এই দেশে 16 কোটি মানুষের কেউ চায় না যেই দলই করুক এই দেশে শ্রীলঙ্কা হোক। আমরা চাই, এই জন্যই তো বিশিষ্টজনরা কথা বলছে, অর্থনীতিবিদরা এখন কথা বলছে, রাজনীতিবিদরা কথা বলছে। রাজনীতিবিদরা তো, আমাদের দায়িত্ব কি? সরকারকে সাবধান করা, সরকারকে ক্রিটিসাইজ করা। আমরা কি সেটা করব না? আজকে দেশটা যাতে শ্রীলঙ্কা না হয়, হাই ইন্টারেস্টে যাতে আমরা আমরা লোন না নেই, যে দেশই হোক সেটা, আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে যেন আমরা সমকক্ষ হয়ে আলোচনা করতে পারি, সেই বাস্তবতায় আমরা কি তাদেরকে সাবধান করব না, ক্রিটিসাইজ করব না? এটাই তো আমাদের কাজ। রাইট। এতে তো আপনারা এতে সহজভাবে নিতে পারছেন না কেন? সহজভাবে নিচ্ছে বলেই তো আজকে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এবং এটা মনে রাখা দরকার। আওয়ামী লীগ যতবার সরকার পরিচালনার দায়িত্ব এসেছে জনগণের ভোটের মাধ্যমে এসেছে, এবং যতবার বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে অধিকাংশ সময় কিন্তু তারা জনগণ দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছে। এটা কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, ইতিহাস ঘাটলে লক্ষ্য করবেন। এবং আমি বললাম না, 1972 সালে $94 মাথাপিছু আয়, সেই আয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় হয়ে গেল $278, মাত্র 1314 দিনে। 1980 সালে জিয়াউর রহমানের শাসন আমলে সেটা হয়ে গেল $228। আপনি অবাক হয়ে যাওয়ার মতো ব্যবস্থা। ওই যে বিএনপির কাছে যখন ক্ষমতা এসেছিল 2001 সালে, মাননীয় প্রধানমন্ত্রী লতিফুর রহমান সরকারের হাতে ক্ষমতা দেওয়ার সময় 4300 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছিলেন, আর আবার যখন 2006 সালে আসলেন 3200 মেগাওয়াট বিদ্যুৎ পেলেন। এটা বিএনপির পক্ষে সম্ভব। আজকের বাস্তবতায় একটা কথা আমি খুব ভালো করে বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন নিয়ে যারা ভাবেন না কিংবা বাংলাদেশের উন্নয়নকে তারা পছন্দ করেন না, তাদের পক্ষে অনেক কিছু সম্ভব। আমার বলতে খুব অবাক লাগে, এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারে বেগম খালেদা জিয়া, তিনি ওয়াশিংটন টাইমসে পত্রিকায় প্রবন্ধ লিখেছেন বাংলাদেশকে সাহায্য দিবে না, অন রেকর্ড। অতএব এরপরে আপনাকে অর্থনৈতিক নিয়ে কথা বলাটা কিংবা দেশপ্রেম নিয়ে কথা বলাটা মানায়? আমরা আরেকদিন আরো বিস্তারিত আলাপ করব, সেটাই প্রশ্ন করলাম। আরেকদিন বিস্তারিত আলাপ করব, আজকে আর সময় নেই। ধন্যবাদ। সব সাহায্য লুটে পুটে খাবে, যে সাহায্য দাও, আমরা 10 টাকা দাও, আমরা 9 টাকা খাই, 1 টাকা দিয়ে কাজ করব। আপনার তো কথা বলতে হবে তথ্য নিয়ে। আমি আপনাকে বলি, আপনি অপ্রমাণিত সত্য নিয়ে, ডেভেলপমেন্ট পার্টনার আপনাদের সাথে অতিষ্ঠ, বিকজ আপনাদের লোকজন এই পরিমাণে দুর্নীতি করে। আপনারা যদি শুনেন, টিকা নিয়ে 26,000 কোটি টাকার গোলমাল হয়েছে, যেটা নিয়ে আমরা পরিপূর্ণ তথ্য জানি না। না, আমি কথা বলি শেষ করছি। আমি অপ্রমাণিত সত্য নিয়ে আমি কথা বলতে চাই না। অপ্রমাণিত সত্য ধন্যবাদ। আমাদের 26,000 কোটি টাকা কোথায় গেল? আরে কি আশ্চর্য কথা, আজকে আর সময় নেই। আপনি তো রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, আপনি তো রাজনৈতিক কোটি টাকা ভুলে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দিতে হবে। আপনি তো বললাম তো, আপনি ভুলে যাচ্ছেন। আমরা 30 সেকেন্ডের মধ্যে, জি 30 সেকেন্ড আমাদের টক শো। আমি আপনাকে বলি,
যেই দেশের প্রমাণিত আপনি কি সত্য বলবেন? হচ্ছে প্রমাণিত এত কাগজ দেওয়া না, 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 লাগবে এই সুভাষদা? আমার তো কাগজ থাকবে কাগজ দেওয়া হবে না। আমি অন্য আপনাদের কথা বলি। আপনাদের উন্নয়ন কাগজে Okay, কলমে। আমাদের- আমরা আমি কথা বলি। আকাশে বাতাসে আমাকে বলতে আমরা দেন। দেখি না জি, কোনো শেষ উন্নয়ন। আমরা আপনি তো কোনো যে এক শুনছেন না। আমি 30 সেকেন্ডের মধ্যে জি 30 সেকেন্ডের জি, মধ্যে জি, বলি। আমাদের সময় নিয়ে একদম প্রমাণিত সত্য কি বিএনপির নেতা সাকা চৌধুরী যিনি না, না, আপনি ফাঁসি ফিগারটা হয়েছেন। বলুন। না, 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 ফিগারটা সাকা বলি। চৌধুরী মারা আজ- গেছে, আজ- বড় লোক নিয়ে জি, কথা আজ বলছি। সময় তারপরে 8,000 কোটি টাকা তার সিঙ্গাপুরের ব্যাংকে পাওয়া গেছে। জি, ধন্যবাদ। সিঙ্গাপুর সরকার ধন্যবাদ, আপনাদের সুভাষ সিংহ রায়। পরিবারের আস্তে বলবো। আস্তে শেষ করেন না। আপনি কি চান না, আরে আমাকে যে বলতে আমরা দিন, আপনি। এটা আমরা কন্টিনিউ করব। আপনি চিৎকার করলেই কথা বলা হয়ে যায়। 1000 কোটি টাকা তো আমরা আর পারছি না জনাব সুভাষ সিংহ রায় না আমি তো বললাম, শামা ওবায়দ প্রমাণিত আজকে আর সত্য সময় নিয়ে নেই কথা বলতে চাই। ধন্যবাদ বিএনপি কোনো প্রমাণিত সত্য না। ধন্যবাদ শামা ওবায়দ ধন্যবাদ সুভাষ সিংহ রায় আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আরেকদিন আরও বিস্তারিত আলাপ করব ধন্যবাদ আপনাদের সবাইকে এই সময়ে যোগ দেওয়ার জন্য আবারও দেখা হবে পরের অনুষ্ঠানে চাইলে অনলাইনে দেখতে পারেন ntvbd.com এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নেবেন দেখা হবে